দেখুন, জেহাদিদের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে গোটা দেশ। আমাদের মুর্শিদাবাদের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে 56 ইঞ্চির ম্যাজিক শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতের বাকি রাজ্যে কাজ করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু সম্ভবত এই মুহূর্তে ভারতের বাইরে চলে গিয়েছে, তাই কোনো 56 ইঞ্চির ম্যাজিক থেকে শুরু করে কোনো রাষ্ট্রপতির মন্তব্য, কোনো সুপ্রিম কোর্টের এই নিয়ে পর্যবেক্ষণ এবং করা কোনো দাওয়ায়, কোনো এনআইএ তদন্ত কিচ্ছু নেই। ওই মানুষগুলোর শুধুমাত্র সাধারণ দাবি আমাদের ঘরে ফিরতে দিন, বিএসএফ এর ক্যাম্প দিন। আর একটা দাবি করেনি কেউ, কেউ কিচ্ছুটি দাবি করছে না, বলছেন যে আমাদের ক্যাম্প বসান। এই নিদেন পক্ষে এই ন্যূনতম দাবিটুকু মেনে নেওয়া হচ্ছেন না। 56 ইঞ্চি যাদের বুকের ছাতি চওড়া রয়েছে তাদের সরকারের তরফ থেকে, আমি জানি না তারা নীরব এবং নিশ্চুপ। আমরা জানি যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের মতো বিল আনতে গেলে 370 ধারা কাশ্মীর থেকে বিলোপ করার জন্য 56 ইঞ্চির প্রয়োজন লাগে, সেই পরিচয় আমরা পেয়েছি। কিন্তু সেই 56 ইঞ্চি পশ্চিমবঙ্গে কেন 6 ইঞ্চিও এসে দাঁড়াতে পারে না শেষ পর্যন্ত, সেই প্রশ্নের উত্তর আমরা পাই না। আমাদের রাজ্যপাল থেকে শুরু করে এনএইচআরসি কিংবা মহিলা কমিশন, তারা একেবারে দৌড় দৌড় করে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি এর পরিণাম কি হবে। একটা রিপোর্ট পাঠাবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেই রিপোর্ট জমা পড়বে, তারপরে ব্যাস আর কোনো প্রোগ্রেস হবে না। এটাই আমাদের নতুন পশ্চিমবঙ্গ, এটাই আমাদের নতুন ভারতবর্ষ। আজকে সেই তথ্য আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হবে যে বাংলাদেশ পর্যন্ত আমাদের কার্যত লাথি মারছে। এই হচ্ছে আমাদের এখন গোটা দেশের দশা, গোটা পশ্চিমবঙ্গর দশা। জানি না ভারত থেকে কি বিচ্ছিন্ন করার কি প্ল্যান হয়েছে পশ্চিমবঙ্গকে। তা যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গ এইভাবে যখন আগুনে জ্বলছে, যখন সাম্প্রদায়িক একেবারে একটি ধর্মের আশ্রিত কিছু দুষ্কৃতীরা হামলা চালিয়েছেন, তাদের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নেওয়া হয় না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, আমি আপনাদের সামনে আগেও বলেছিলাম, আবারও বলছি যে বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাকর্মীরা বলেছিলেন যে আমরা চাইলে 3 দিনে কলকাতা দখল করতে পারবো। আমরা খুব মজার লুটেছিলাম, আমরা মিম বানিয়েছিলাম, আমরা হেসেছিলাম, কিন্তু আমরা বিশ্বাস করতে পারিনি যে সত্যি সেটা হতে পারে। তারা দেখিয়ে দিয়েছেন 3 দিন লাগবে না। একদিন যদি মুর্শিদাবাদ দখলে করা যায়, একদিনের মধ্যে যদি মুর্শিদাবাদ দখল করা যায়, তাহলে সত্যি 3 দিনে পশ্চিমবঙ্গ দখল করা যায়। তারা দেখিয়ে দিয়েছেন, তাদের স্লিপার সেল, তাদের জামাত গ্যাং, তারা সকলেই দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, 3 দিনও অনেক ক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে। 3 দিনের তাদের সম্ভবত প্রয়োজন নেই। কিন্তু কি করছে আমাদের আপনারা জানেন। আমি আমি আপনাদের আগামী পর্বে দেখাবো, কালকের সকালের পর্বে আপনাদের দেখাবো যে একেবারে কাশ্মীরের স্টাইলে ঘরের পর ঘর হিন্দুদের ঘরগুলো চিহ্ন করে করে রেখে দিয়েছিল। একেবারেই কাশ্মীরে যেভাবে হিন্দুদের সংখ্যা কমানোর যে টার্গেট ছিল, ঠিক একই কায়দায় এটা কোনো রকম ভাববেন না যে একটা হঠাৎ করে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে গিয়েছে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলকে নিয়ে। না, তারা প্রতীক্ষায় ছিল যে সেখানে হিন্দু কমাতে হবে। তা কেন আপনাদের কালকে সকালের ভিডিওতে দেখাবো। ধরুন, একটা রাস্তার উপরে পরপর পরপর 10টা বাড়ি রয়েছে, 7টা মুসলমানদের বাড়ি, 3টে হিন্দুদের বাড়ি। হিন্দুদের বাড়িগুলোকে কালি দিয়ে দাগ করে রেখে দেওয়া হয়েছিল এবং সেই বাড়িগুলোকে শুধু জ্বালানো হয়েছিল। আমি দেখাবো ঠিক কাশ্মীরের স্টাইলে। এটা জানার পরেও কেন আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখানে ঝাঁপিয়ে পড়ছে না, কেন এই মানুষগুলোকে ভারতের মধ্যে, স্বাধীন ভারত, সেখানে হিন্দুদের জন্য একটা দেশ তৈরি করা হয়েছিল ভারতবর্ষ, সেই দেশে তাদের কেন রিফিউজি হয়ে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের উত্তর দেবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার মতো আমাদের দেশের কেউ নেই। না আছে আমাদের কেন্দ্রীয় সরকার, না আছে আমাদের কোনো আইনের মানে গোটা দেশের আইন। পশ্চিমবঙ্গের আইনের শাসন নিয়ে কথা বলেন, গোটা দেশের আইন কি করছে, সুপ্রিম কোর্ট কি করছে, সুপ্রিম কোর্টে মামলার শুনানি হচ্ছে। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা ঠিক হবে কি হবে না, সেটাকে ওয়াকআপ বাই ইউজার এই ক্লজটা থাকবে কি থাকবে না, ওয়াকআপ বোর্ডের মধ্যে নন মুসলিম থাকবেন কি থাকবেন না, এই নিয়ে গভীর আলোচনা চলছে সুপ্রিম কোর্টে। আরে মানুষগুলো ঘর ছাড়া থাকতে পারছেন না, খেতে পারছেন না, ন্যূনতম বেসিক চাহিদা ওষুধ পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট নীরব এবং নিশ্চুপ। রাষ্ট্রপতির কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গোটা বিশ্ব সম্পর্কে শান্তির বাণী শোনাচ্ছেন, মুর্শিদাবাদ নিয়ে কোনো তার বক্তব্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, তার কোনো বক্তব্য নেই। কোন জায়গায় পড়ে আছে আপনারা ভাবুন। আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে কাকে সমর্থন করবেন, সিপিএম কে? সিপিএম এর ভূমিকা আপনারা জানেন। যারা মারা গিয়েছে তাদেরকে সিপিএম কর্মী বলেছে। তারা সিপিএম কর্মী বলে তাদেরকে মারা হয়েছে?
তাদের ঘরগুলো চিহ্ন করে রেখে দেওয়া হয়েছিল কি সিপিএম কর্মী বলে, তারা হিন্দু বলে। এই মিনিমাম সত্যটা যে পার্টি মেনে নেয় না তাদের কাছ থেকে আশা করেন তারা দেশ বদলাবে? কংগ্রেসের কথা ছেড়ে দিন, একমাত্র ভরসার জায়গা যারা ছিল সেই কেন্দ্রীয় সরকার, যারা সত্যি 56 ইঞ্চির দম দেখিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে। আমরা দেখেছিলাম 3 তালাক বিল হতে পারে, 370 ধারা বাতিল হতে পারে, কিংবা এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল হতে পারে, এরপরে আরো বড় বড় আইন আসছে, সেগুলো অত্যন্ত প্রয়োজন আমাদের দেশকে সুরক্ষা রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য দরকার। কিন্তু তারা কি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বাইরে বার করে দিয়েছেন? তার কারণ ভারতবর্ষে তারা, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারেননি বলে। আমি দেখাবো বাংলাদেশ কিভাবে লাথি মারছে, আপনারা দেখুন। আমি এখানে আপনাদের একটা আমি খবর পড়াচ্ছি, আপনারা একটু পড়ুন খবরটা। ভারতে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের। আমাদের যেমন আনন্দবাজার পত্রিকা, সেখানকার প্রথম আলো হচ্ছে ওই রকম একটা জনবহুল পত্রিকা, সেখানে ছাপা হয়েছে যে ভারতে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে, নিশ্চিত করতে হবে। কি লেখা রয়েছে আপনারা শুনুন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সসংহিতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সসংহিতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহীনতার ঘটনার নিন্দা জানায়। তিনি বলেন, আমরা ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। ভারতে বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলার এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় আগুন লাগানো, ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এক লাইন দেখেছেন যে সেখানে লেখা রয়েছে যে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাতে ঝামেলা হয়েছে। দেখেছেন যে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, একটা লাইন বলা রয়েছে তারা ঘর ছড়া, তারা একটা লাইন বলেছে। অথচ সেখানকার পররাষ্ট্র উপদেষ্টা তারা বলছেন যে বাংলাদেশে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর উত্তরও দিয়েছে আমাদের MAH রণধীর জয়সওয়াল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তিনি মুখপাত্র, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র, দপ্তরের মুখপাত্র। তিনি বলেছেন যে বাংলাদেশ বরঞ্চ নিজেদের দিকে খেয়াল রাখুক, বাংলাদেশ তাদের সেখানকার মাইনরিটিদের প্রোটেক্ট করার কথা ভাবুক, ভারতের বিষয় না গলালেও হবে। এটা কোনো উত্তর? সম্পূর্ণ মিথ্যা একটা দাবি করেছে বাংলাদেশ, তার উত্তর দিতে গিয়ে বলছে বাংলাদেশের মাইনরিটিরা যেন শান্তিতে থাকুক, সেদিকে নাক গলাক। আরে তার মানে তো আপনারা পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর আক্রমণটাকে কেন্দ্রীয় সরকার অস্বীকার করছেন, বাংলাদেশও অস্বীকার করছেন। এই যদি পরিণতি হয়ে থাকে তাহলে ভাবুন, তৃণমূল কংগ্রেস করুন আর জয় বাংলা বলতে থাকুন। আমি শুনছিলাম আজকে আপনাদের, আমি সংগ্রহ করার চেষ্টা করব যদি ভিডিওটা পাই এবিপি আনন্দের পর্দায়, সেখানে রাজ্যপাল গেছেন। রাজ্যপালের কথা ছেড়ে দিন, যখন এই হিংসার ঘটনা ঘটেছে তখন তিনি ছুটি কাটাতে বাইরে ছিলেন বা কোনো কাজে বাইরে ছিলেন আমি বলতে পারবো না। 5-6 দিন পর ঘটনার পর তিনি পশ্চিমবঙ্গে আসার তিনি হুঁশ ফিরে পেয়েছেন। সেখানে তিনি যখন গেছেন, 2 দিন ধরে ভিজিট করেছেন, তার পথ আগলে সেখানকার সাধারণ মহিলারা বসে পড়েছেন, ঠিক যেমন একদম সন্দেশখালীর মতো ঘটনা যেন রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি। সেখানে গিয়ে মহিলারা বলছেন দিদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, যে আপনাকে আমরা প্রত্যেক বছর প্রত্যেক নির্বাচনে ভোট দিয়ে এসেছি আর আপনি আমাদের ঘরছাড়া করলেন, আমাদের শাড়ি খুলে দিলেন আপনি। আমি নিজে কানে বলতে শুনেছি এবিপি আনন্দের পর্দায়। এই রকম যখন ঘটনা ঘটছে, তারপরেও আমাদের প্রত্যেকটি যত সাংবিধানিক বডি রয়েছে, নির্বাচিত প্রতিনিধি রয়েছে, তারা নীরব এবং নিশ্চুপ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে খুলে যা কিছু করার পারমিশন যেন দেওয়া হয়েছে। এরপরে আর কিছুদিন পর থেকেই দেখবেন 56 ইঞ্চির সব যাতায়াত শুরু হয়ে যাবে। 56 ইঞ্চির বিভিন্ন কথা হিন্দিতে বলবেন, যে কংগ্রেস ভারতের কত ক্ষতি করেছে, নিজেদের এজেন্ডা নিয়ে বলবেন। কংগ্রেসের ন্যাশনাল হেরাল্ড মামলাতে কত সম্পত্তি রাহুল গান্ধীর বাজেয়াপ্ত হয়েছে, এই সমস্ত এসে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাবেন।
আরে পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চায় এই অপশাসনের বিরুদ্ধে কবে তারা পরিত্রাণ পাবেন। একটা নির্বাচিত সরকার অনির্বাচিত একটা মানে একটা জঙ্গিদের কিছুটা মদত দেওয়ার মতো কাজ করার পরেও তারা যখন বেঁচে বেঁচে যাচ্ছে, আপনারা ভাবুন, মহিলা প্রতিনিধি দল, হিউম্যান রাইটস কমিশন তারা এসেছে, তারা এর আগেও এসেছে, তারা পরিষ্কার রিপোর্টে বলে দিয়েছে হিংসার সময় নির্বাচনে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন চলছে। এই বক্তব্য বলা হয়ে গিয়েছে, 6 বছর হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে এই বক্তব্য বলা হয়ে গেছে। তারপরেও এখনো যখন সেই ঘটনায় চলছে সবাই নীরব এবং নিশ্চুপ। কোনো 56 ইঞ্চি নয় পশ্চিমবঙ্গে, অন্তত কোনো 56 ইঞ্চি নয় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ চলবে। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের দেশের কোনো কেউ, কোনো কোনো রকমের সাংবিধানিক বডি, কোনো আইনের কেউ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি একটু টালমাটাল হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত তারা নেবেন না, সে যত বড় অগণতান্ত্রিক কাজ হোক না কেন। আপনারা দেখলেন না 56,000 চাকরি বাতিল হয়ে গেল। আচ্ছা মাফ করবে, 26,000 চাকরি বাতিল হয়ে গেল। এই যে 26,000 চাকরি বাতিল, এটা কি ভূতে এসে চাকরিগুলো দিয়েছিল? কেউ তো টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল, এসএসসি ওএমআর সিট রাখেনি, চুরি দুর্নীতির দায় ঢাকতে তারা কোর্টে জমা দেয়নি। সবকিছু ক্লিন অ্যান্ড ক্রিস্টাল হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দিতে পারে যে পুরো প্যানেল বাতিল। কিন্তু কেন তাদের পুরো প্যানেল বাতিল করতে হলো, কোন প্রশাসনের দুর্নীতির জন্য এই পুরো প্যানেল বাতিল করতে হলো, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিতে পারেন না। সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিতে পারেন না, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকআপ বোর্ডের মধ্যে কেন নন মুসলিম থাকবেন এই নিয়ে তারা প্রশ্ন করে স্থগিতাদেশ দিতে পারেন। ওয়াকআপ বা ইউজার, অর্থাৎ আপনি কোনো একটা জায়গায়, যেহেতু ধরুন মুসলিমরা কোনো একটা জায়গাতে রেড রোডে এই দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে, তো এরপরে রেড রোডকে যদি মুসলিমরা বলে যে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে নামাজ পড়ছি, তাহলে এটা ওয়াকআপ বা ইউজার এই ক্লজ অনুযায়ী এই রেড রোডটা হচ্ছে ওয়াকআপ সম্পত্তি, এখানে আর যান চলাচল করতে দেওয়া যাবে না, এটা আমাদের সম্পত্তি। তার কারণ এখানে আমরা দীর্ঘদিন ধরে নামাজ পড়ি, জ্যোতি বসু সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। আর কয়েক বছর পরই দেখবেন এই বক্তব্য শোনা যাবে। সুপ্রিম কোর্ট সেটাতেও মান্যতা দেওয়ার জন্য অন্তত আপাতত মান্যতা দিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত, যে ওয়াকআপ বা ইউজার, যেটা কেন্দ্রীয় সরকার অন্তত কিছুটা 56 ইঞ্চি দেখিয়েছিল তারা, যে এইটা ক্লজটাকে তারা বাতিল করে দিয়েছিল। অর্থাৎ আপনি প্র্যাকটিস করেন বলেই আপনার কোনো কাগজ ছাড়াই আপনি কোনো কাউকে কিছুকে ওয়াকআপ সম্পত্তি বলতে পারেন না। যে ক্লজটা বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। কোন দিকে আমাদের দেশ যাচ্ছে? পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হতে পারে, বাকিরা বাঁচবেন তো? কোন দিকে আমাদের দেশ যাচ্ছে? একটা ভয়াবহ অবস্থান। এবং আপনারা কল্পনা করে দেখুন, একটা রাজনৈতিক দল, আপনারা ভেবে দেখুন, বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। বরঞ্চ বাংলাদেশে আপনারা দেখবেন যে ওই হিন্দুদের ওইভাবে পেটানোর পর, কোপানোর পর, ঝুলিয়ে দেওয়ার পর, তারপরে সেখানে কোনো মিছিল হয়েছে হিন্দুদের জন্য, বরঞ্চ বাংলাদেশের হিন্দুরা অনেক বেশি একবদ্ধ আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের এই ভারতবর্ষের থেকে। তারা সংখ্যায় অত্যন্ত কম হতে পারে, কিন্তু যেহেতু আর কিছু উপায় নেই, যেহেতু পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যাওয়া, না দেওয়াল ফুরে গেছে, তাই তারা একবদ্ধ হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছে। আমি কোনো হিংসার জন্য একবদ্ধ হওয়ার কথা বলছি না, কিন্তু একসঙ্গে মিলে তো একটা গণতান্ত্রিক ভাবে বাড়িতে বসেও প্রতিবাদ করা যায়। আপনি কমেন্ট সেকশনগুলো দেখবেন না, দেখবেন কমেন্ট সেকশনগুলো, তাহলেই বুঝতে পারবেন। একটা হিংসার ঘটনাতে 100 জনের মধ্যে 100 জন নিন্দা করতে পারছে না যে দেশের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নীরব এবং নিশ্চুপ, তারা কিচ্ছু করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। আমাদের রাজ্য বিজেপির ভূমিকা দেখুন। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে এই মুহূর্তে তাদের একটা জাতীয় উৎসব চলছে, শুধুমাত্র শুভেন্দু অধিকারী বাদ দিয়ে। একমাত্র নেতা শুভেন্দু অধিকারী। আমার মনে হয় এই মানুষটির বোধহয় এবার রাজ্য বিজেপি থেকে সরে গেলেই ব্যাস 7 খুন মাফ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আরো 100 বছর চলতে গেলে শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র সরে যেতে হবে। রাজ্য বিজেপিটা শুভেন্দু অধিকারী ছাড়া যে অন্তঃসার শূন্য, সেটা প্রমাণ হয়ে যাবে যদি কোনোদিন শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্ত নিয়ে নেন। একেবারে একটা অন্তঃসার শূন্য একটা দল, একটা অন্তঃসার শূন্য একটা রাজ্য সভাপতি, যিনি একটা বড় আন্দোলন করতে পেরেছে। দেখেছেন যখন প্রথমে রাজ্য সভাপতি করা হলো, সেই দিন খুব রাস্তা দাঁড়িয়ে ছুটেছিলেন, আমার মনে আছে, খুব ছুটেছিলেন। সেই দিনের ওয়েট যদি নেন আর আজকের যদি ওয়েট নেন, সেই ছুটেও দেখবেন ওয়েট তো কমেনি, বরঞ্চ ওয়েট দুগুণ বেড়ে গেছে।
কি আন্দোলন করছে এরা? শুধুমাত্র ফেসবুকে আর টুইটারে শুধুমাত্রই পোস্ট, সেভ হিন্দু ইন বেঙ্গল। কে সেভ করবে? রাজনীতি করেন কেন? বিরোধী দল করেন কেন? রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে বসে রয়েছেন কেন? ছেড়ে দিন না। প্রাক্তন রাজ্য সভাপতি এই মুহূর্তে বললেন ছোট করে বিয়ে করবো বলে ধুমধাম করে বিয়ে করছেন। বিয়ে করুন, তার ব্যক্তিগত ব্যাপার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষরা কাঁদছেন, আর দিলীপ ঘোষের বিয়ে নিয়ে একেবারে সবাই লেগে পড়েছেন, আর দিলীপ ঘোষ বাইট দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিয়েতে ফুলের মালা পাঠাচ্ছে, আর ওদিকে যে সমস্ত সাধারণ মানুষগুলো যারা ওই আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, তাদেরকে নোটিশ ধরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। শুভেন্দু অধিকারী সেই তথ্য দিয়েছেন, আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় নোটিশটা। একদিকে ফুলের তোড়া বাড়াচ্ছে দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষ একেবারে গদগদ হয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অত্যাচার ভুলে এখন সৌজন্য রাজনীতি চলছে। আর এদিকে ওইখানকার মানুষগুলো মরছেন, যারা তাদের সেবা করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন যাচ্ছেন তাদেরকে পর্যন্ত আক্রমণের শিকার হতে হচ্ছে, তাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে। একেবারে শেষের পর্যায়ে, মানে আর কোনোভাবে আটকানো যাবে না, যেখানে কোনোভাবে আটকানো যাবে না। 2026-এ বিজেপির একটা বিপুল সম্ভাবনা ছিল। এই অত্যাচারে এখনো দেখবেন ওই যে সমস্ত হিন্দুরা আক্রান্ত হয়েছে তারা শুধুমাত্র একটা দলের নাম বলছেন, জয় শ্রীরাম এবং বিজেপিকে চায়, একমাত্র তারা এই বক্তব্য বলছে। এখনো পর্যন্ত ভরসা রাখছে, তার কারণ তাদের কাছে আর কোনো অপশন নেই। সেকুলারিজম ভুলে গেছেন তারা, লক্ষ্মীর ভান্ডার ভুলে গেছেন, বামপন্থা ভুলে গেছেন সেখান থেকে। তার কারণ তাদের পেটে লাথিটা মেরেছে, তাদের ঘরগুলো চিহ্ন করে একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর বামপন্থীর মুখোশধারী সেকুলারিজম আর বলা যাবে না। যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ সেফ রয়েছেন, ততক্ষণ বামপন্থী হিন্দু মুসলিম ভাই ভাই এসব সব বলা যায়। আর যখন পেটে লাথি পড়ে যায় তখন বলতে হয় যে বিএসএফ ক্যাম্পটা বসান, আমাদেরও বাঁচার অধিকার রয়েছে। বিএসএফ ক্যাম্প বসানোর জন্য অনুনয় বিনয় করতে হচ্ছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল বলছেন ঠিক আছে, আমরা দেখছি, আমরা রিপোর্ট নিচ্ছি। কিচ্ছু করবেন না, কোনো কিচ্ছু পদক্ষেপ নেবেন না, কিচ্ছু করবেন না। জানি না তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কেস ঝুলিয়ে রেখেছেন না, ওটাকে ব্ল্যাকমেল করছেন কিনা। এরকম একজন ব্ল্যাকমেল হওয়ার রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার রেখে দিয়েছে? কেন্দ্রীয় সরকার তুই চাই না, তাহলে কি সিপিএম এর ওই সেটিং এর গল্প শেষ পর্যন্ত আমাদের মান্যতা দিতে হবে? আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না সেটিং এর গল্পে, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না। 56 ইঞ্চির দম রয়েছে বলে ওয়াকআপ আইনটা আনতে পেরেছেন, আর ভারতবর্ষের একটা রাজনৈতিক দলের হিম্মত হবে না সেই কাজটা করে দেখা। কিন্তু সেই 56 ইঞ্চি পশ্চিমবঙ্গে কেন 5 ইঞ্চি থাকে না, এই প্রশ্নটা আমাদের মনে ওঠে। লিখে জানান আপনাদের বক্তব্য। আমি আগামী পর্বে আপনাদের আরো কিছু ভয়ঙ্কর তথ্য জোগাড় করেছি, এখনো করছি, সেগুলো আপনাদের আগামী পর্বে হাজির করব। লক্ষ্য রাখবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।